অনুরোধ করব, এই যে আমি কথাগুলো বললাম, এই তিনটা কথা বললাম, এবং ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে যত যেখানে কাজ স্লো আছে সেগুলোকে হাই স্পিড করার জন্য এখানে যারা বিরোধী দলের লোকেরা আছেন, অনিমেষ বাবু বিরোধী দল নেতা, উনি খুব ভদ্র মানুষ, আমি জানি, সেটা আমাকে সমর্থন করবেন। আমি অনুরোধ করব আপনারা জনগণের স্বার্থে অনুরোধ করুন। আর যারা এখানে স্বর্ণযুগের কাণ্ডের সিপিএম এর বন্ধুরা আছেন, ওনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যদি সবগুলো তো আপনারা সমর্থন করেন না, এই কাজটা কমপক্ষে সমর্থন করুন। কারণ এই ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি টুপি আপনারা পরিয়েছেন মুসলমানদেরকে। বক্সনগর থেকে, বিশালগড় থেকে বক্সনগর হয়ে সোনামুড়া বেলুনিয়া, এই জায়গাটার মধ্যে সবচেয়ে মুসলমান বেশি। ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি এই স্বর্ণযুগের কাণ্ডের এটা মুসলমানদেরকে টুপি পরিয়েছে। সেই টুপি পরিয়েছে এই জন্য আমি ওনাদেরকে বলবো, যে পাপ ওনারা করেছে, সবচেয়ে বেশি অন্যায় মুসলমানদের উপরে করেছে, সেই পাপ থেকে মুক্তি নেওয়ার জন্য কম করে এই রাস্তাটারও একটু সমর্থন আপনারা করবেন, সেটা আমি আপনাদের আশা রাখবো। আর রইল বাকি কংগ্রেসের বন্ধুরা তো কি বলবো, তাদের তো নিজের অস্তিত্ব নেই। কারণ দিল্লি থেকে যদি এখন ওনাদের কাছে ফোন আসে যে কালকে সকাল থেকে ওই মেলার মাঠের সিপিএম পার্টি ঝাড়ু দেবে, ওরা গিয়ে ঝাড়ু দেওয়া শুরু করবে, নিজের অস্তিত্ব বলতে কিছু নেই। একটু আগে একজন কংগ্রেস নেতা আপনাকে কালো চশমা বলে কি বলেছে, কালো চশমা দিয়ে দেখা যায় কিনা, একদম সঠিক বলেছে মাননীয় স্পিকার স্যার। কালো চশমা দিয়ে যে দেখা যায় না, সেটা তাদের অভিজ্ঞতা ভালো আছে। কারণ আজকে 25 বছর ধরে এই কংগ্রেসীদেরকে ওই স্বর্ণযুগের কাণ্ডারীরা কালো চশমা লাগিয়ে চোখ বন্ধ করে দিয়েছে। ত্রিপুরা রাজ্যের কোনো কিছু তারা দেখতে পায়নি, অন্ধভাবে চোখ বন্ধ করে তাদেরকে সমর্থন করেছে। আমার নরেন্দ্র মোদীর কালো চশমা তারা জানে না কিরকম, সেটা দিয়ে পৃথিবীর সবকিছু ডাবল দেখা যায়, সেটা তাদের অভিজ্ঞতা নেই। এই জন্য বলেছে কালো চশমাটা দিকে আপনি দেখেছেন কিনা, যার জন্য ওনাদেরকে বলে লাভ নেই, সমর্থন করুক আর না করুক, কারণ ওরা তো ওই যে স্বর্ণযুগের কাণ্ডের কথায় উঠে আর বসে। যাই হোক, মাননীয় স্পিকার স্যার, আমি সবাইকে অনুরোধ করব যে আমি বেসরকারি প্রস্তাবটা এনেছি ন্যাশনাল হাইওয়ের ব্যাপারে, সেটা আপনারা সবাই সমর্থন করবেন। আমার পার্টি যারা আছে, বিজেপির মন্ত্রী এমএলএরা, তারাও সমর্থন করবেন। সেই কথাগুলো বলে আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার স্যার। ঠিক আছে, মাননীয় তোফাজ্জল, আপনার জ্ঞাতার্থ জানাচ্ছি। হাইওয়ে সম্বন্ধে আপনি রেলের কথা তুললেন। 2014 সাল পর্যন্ত রেল ছিল মিটার গেজ। নরেন্দ্র মোদীজি ক্ষমতা আসার পর 16 সালের পর্যন্ত, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কোনো আন্দোলন করতে হয়, লড়াই করতে হয়নি। এরপরে তো বাকিটা ইতিহাস। তো আন্দোলনের পরিপ্রেক্ষিতে মিটার গেজ পেয়েছি আমরা, ঠিক আছে কিনা? আপনি সঠিক বলেছেন। এখন কেউ এটা আলোচনা করবেন, কেউ এটার উপরে সময় লক্ষ্য রাখবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আর কেউ বলবেন? সবাই বললে হবে না তো, সামাল বলছেন, কংগ্রেসের কমল বলবেন। ওকে, মাননীয় অধ্যক্ষ মহোদয়, রাজ্যে প্রস্তাবিত জাতীয় সড়কের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার যে প্রস্তাবটা এনেছে, সড়কে অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আরম্ভ করে এয়ারপোর্ট, রেলওয়ে সবই এক জায়গায় সেখানে এসেছে। কাজেই এটা ঠিক আছে। যাই হোক, আমি পজিটিভলি বলছি যে যেগুলি প্রস্তাবিত সেগুলি নির্ধারিত সময়ে শেষ করার কথা বলেছেন। প্রস্তাবিতটা তো শুরু হবে সামনে, প্রস্তাব সিদ্ধান্ত হবে কেন্দ্রে, তারপর শুরু হবে, কোনোটা টেন্ডারের মধ্যে আছে। আমি বলছি যেগুলি শুরু হয়েছে অনেক আগের প্রস্তাব, 6 বছর 7 বছর আগে শুরু হয়েছে, আমি বলছি যে এগুলি একটু দেখার জন্য যে এটা যাতে তাড়াতাড়ি হয়, চলতিগুলি যাতে তাড়াতাড়ি হয়, তারপর ওইটা নিশ্চয়ই শুরু হবে এবং শেষ হবে। কারণ প্রতিদিনই খবরের কাগজের মধ্যে জাতীয় সড়ক নিয়ে অনেক কথা সেখানে উঠে। যেমন ধরুন, এই যে বিকল্প সড়কটা এসেছে কুকিতল থেকে, সেখানে যদি আমরা দেখি তাহলে পরে অনেকদিন আগের কাজ। সেখানে দেখবেন আপনি এন্ট্রেন্সে ত্রিপুরা বরকুল থেকে কুর্তি ব্রিজ পর্যন্ত, এই যে 5-6 কিলোমিটার হয়তো জায়গাটা হবে, এটা শুরুই হয়নি এখনো কাজ। এদিকে হচ্ছে, এটা ঠিক আছে।
কিন্তু ওই জায়গাটাতে কাজটাই শুরু হয়নি এখন। তাহলে এন্ট্রেন্সটাতেই এই জায়গাতে দেখা যায় এখনো কাজটা শুরু হয়নি। কাজে এটা সমস্যা। 6 বছর ধরে জোলাইবাড়ি বিলোনিয়া রাস্তা কাজ চলছে চলছে, কত 20 কিলোমিটার রাস্তা, কিন্তু শেষ হচ্ছে না, চলছে শেষ হচ্ছে না। এই ধরনের অবস্থা সেখানে আছে। মনু থেকে যে মিজোরামের রাস্তাটা প্রথম 10 দিয়ে ছিল, এখন কাঞ্চনপুর দিয়ে সেটা হচ্ছে। বহু বছরের কাজ, কিন্তু হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না এখন। এবং এই ধরনের কাজগুলি নিয়ে নানা অনেক জায়গার মধ্যে প্রশ্ন উঠছে, কাজের মানের প্রশ্ন সেখানে উঠছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে মাতাবাড়ি শ্রীমন্তপুর, এটা নূতন প্রস্তাবিত রাস্তা সম্ভবত, এই রাস্তায় কাজ শুরু হয়েছে, বৃষ্টি নেই, বাদল নেই, কোনো কিছু নেই। এই রিটার্নিং ওয়াল করেছে, রিটার্নিং ওয়াল ব্রেক করে ফেলেছে। তারপরে রাস্তা শ্রীমন্তপুর থেকে সোনামুড়া পর্যন্ত ধরিয়ায় সবটা কেটে নিয়েছে। উপরে রাস্তা কেটেছে, কিন্তু কোনো মেটালিক কার্পেটিং হচ্ছে না। মাঝে মাঝে ক্রস ড্রেন, সেখানে আবার রাস্তা কাটছে ক্রস ড্রেন করার জন্য। মানে একসাথেই কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এখন চলাচলে উপযুক্ত না, একেবারে উপযুক্ত না, সেই জায়গায় চলে গেছে। আপনারা দেখবেন বিভিন্ন কাগজে উঠে, আমি সবটা বলছি না, সেখানে দেখবেন যে আমবাসা অমরপুর হয়ে সাবরুমের যে রাস্তা, সেই রাস্তার স্যাংশন, জমি অধিগ্রহণ শুরু হয়েছে। খবরের কাগজের মধ্যে কালকেও দেখবেন আপনি উঠেছে যে ওই জমি অধিগ্রহণ নিয়ে অনেক দুর্নীতির কথা উঠেছে একটা কাগজের মধ্যে। আমি এটা ঠিক কি বেঠিক সেটাতে যাচ্ছি না, কিন্তু এগুলি গভর্নমেন্টকেই দেখা উচিত। এই যে উঠলো খবরের কাগজের মধ্যে যে কোটি কোটি টাকার জমির এই সমস্ত, এখনো রাস্তার কাজ শুরু হয়নি, জমি মাত্র কেনা হচ্ছে, সেই জায়গার মধ্যে এটা সেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের অবস্থা। কাজেই মেইন বিষয় হলো যে আমাদের জাতীয় সড়ক যত হবে এটা রাজ্যের সুবিধা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই জাতীয় সড়কের মান যাতে ঠিক থাকে, সময় মতো যাতে হয়, তার জন্য নিশ্চয়ই একটা মনিটরিং এর মধ্যে আমাদের রাজ্য সরকারের একটা অংশ আছে, অন্তত মনিটরিং এর মধ্যে থাকবে এটা। কাজে সেইটা যাতে জোরালো হয়, সেইটা যাতে জোরালো হয় সেটা দেখতে হবে। কারণ কাজের মান নিয়ে প্রতিদিন প্রশ্ন উঠছে, এবং এই যে মানে গতি, বহুদিন চলে গেছে, রাস্তাটা শেষ হয় না। এই গতি যাতে ঠিক থাকে এবং মান যাতে ঠিক থাকে আমাদের রাজ্যে, যাতে এগুলি হয়, সেগুলির জন্য, সেটা দেখার জন্য আমি সেখানে বলছি। প্রস্তাবিত একমতে সেগুলি আসার জন্য। আরেকটা আমার একটা আছে, সেটা হলো যে প্রস্তাবিত যে রাস্তা তার মধ্যে সম্ভবত কিছুটা অংশ বলেছিলেন, এখান থেকে ছিল না, একটা প্রস্তাব ছিল রাজ্যের, সেটা হলো হাপানিয়া থেকে আমলিঘাট। এটার মধ্যে 9টা বিধানসভার মতো প্রায় পড়েছে। ধরুন মধুপুর, বক্সনগর, সোনামুড়া, ধনপুর, রাজনগর, ঋষ্যমুখ হয়ে একেবারে চলে গেছে। এটা কিন্তু বিকল্প সড়ক, হ্যাঁ এটা বিকল্প সড়ক, এটার প্রস্তাব ছিল। নিশ্চয়ই আমি আবেদন করব এটা, যে এটা এত বড় জায়গা দিয়ে গেছে। এবং আপনি জানেন সোনামুড়া থেকে আসতে, এই যে বিশ্রামগঞ্জ থেকে আমরা আসি, প্রান্তিক মানুষ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের সাথে তার সুবিধা হবে। আচ্ছা, সেদিক থেকে এই রাস্তাটা, আরেকটা আগেই প্রস্তাব ছিল শান্তিরবাজার থেকে বিলোনিয়া, এগুলি এই দুইটা রাস্তা বিশেষ করে, সেটা অনেকগুলি সাবডিভিশনকে কভার করে এই আমাদের এদিক দিয়ে, আর জম্মু হেডকোয়ার্টারের সাথে খুবই সেখানে সুবিধা হবে। তার সাথে আমি আবারও বলছি, রাজ্য সরকারের কাছে আবেদন করছি, তারাও যাতে মনিটরিং এর একটা অংশ, সুতরাং যাতে ভালো কাজ হয়, দ্রুত গতি। এগুলোর বেশিরভাগ না, প্রায় সবগুলোই হচ্ছে সেই সময় স্বর্ণযুগে। এই সরকার আসার পর একটি আমাকে let me say then you will speak, please let me say then you will speak. এখন পর্যন্ত একটি নতুন করে জাতীয় সড়কের প্রস্তাব শুধু গেছে অমরপুর থেকে, যেটা শান্তিবাজার হয়ে বিলোনিয়া পর্যন্ত। এই প্রস্তাবটা শুধু এই গভর্নমেন্টের আমল থেকে সেই প্রস্তাব গেছে, এখনো সেটা স্যাংশন হয়। আর বাকি যা রাস্তা হয়েছে
সেই স্বর্ণযুগে ঠিক আছে। মানিক সরকারের সময় সেই রাস্তাগুলো সেখানে ঠিক হয়েছে। আছে, আমি ঠিক আছে। একটা রাস্তার কথা আমি প্রস্তাব দেবো সেখানে ছোট্ট করে। আর লাগবে না। শান্তিবাজারের সঙ্গে সংযোগের দুটো, একটা হচ্ছে আমরা বেলোনিয়া থেকে যখন রাজধানীতে আসি তখন আমরা বিচ্চন্দ্র এসে জাতীয় সড়ক পাই, কিন্তু বেলোনিয়া থেকে এই বিচ্চন্দ্র থেকে বেলোনিয়া এই ছোট্ট রাস্তাটা আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এটার একটা প্রস্তাব দিতে, আর বেলোনিয়া থেকে শান্তিবাজার হেডকোয়ার্টার, তাকে এটাকে সবটা যুক্ত করে একটা ছোট্ট রাস্তা জাতীয় সড়ক হয়ে গেলে পরে কানেক্টিভিটিটা সুন্দর হবে। আমি এই প্রস্তাবটা সেখানে মধ্যে ঠিক রাখছি। আছে, ঠিক আছে। গোপাল বলুন, অনিমেষ বলবেন কিছু বলুন। অনিমেষ বাবু, না না, লিডার অফ দ্য হাউস, সরি, লিডার অপোজিশন লিডার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য তফাজ্জল হোসেন যে রেজলিউশনসটা এখানে এনেছেন, এখানে বিরোধ করার কোনো ব্যাপারই। ফার্স্ট অফ অল, রাজ্যে জাতীয় সড়ক হোক, ছোট সড়ক হোক, এভরিথিং উই ওয়েলকাম ইট। এবং এখানে যারা বসে আছেন সবাই আমরা এটা সমর্থন করি। বরঞ্চ মাননীয় সদস্যরা অনেকে বলেছেন যে আরো কতগুলো জায়গায় কিভাবে সড়ক তৈরি করা যায় এটার চিন্তা ভাবনা করার জন্য। আমি আগেও বলেছি, আজকেও আবার সেই কথা রিমাইন্ড করিয়ে দিতে চাই এখানে, যে জাতীয় সড়ক নির্মাণের জন্য NHIDCL ইজ দি অর্গানাইজেশন। আসলে এই টাকাটা তো আসছে মর্থ, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ। ত্রিপুরায় এটা মনে হচ্ছে যে NHIDCL ইজ দি অথরিটি টু কনস্ট্রাক্ট দি রোডস, ন্যাশনাল হাইওয়েজ। এবং আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, when I requested the NHIDCL authority to discuss, there are certain loopholes in the নির্মাণ কাজের মধ্যে যেগুলো আমি দেখেছি, wanted to discuss with them, খুঁজে কাউকে পাওয়া গেল। and finally একটা নম্বরে যখন আমি কল করি, এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ NHIDCL বলছিলেন যে আমি আইজলে আছি। আমরা জনপ্রতিনিধিরা যদি প্রশ্ন করতে না পারি, if we cannot question them on the low quality of work, কি হচ্ছে? যখন আমি গাইডলাইনটা পড়ি দেখলাম সেখানে জনবহুল এলাকাগুলোতে সেখানে ব্যারিকেড বা রেলিং এর মতো সৃষ্টি করে মানুষ যেন অ্যাক্সিডেন্টে মারা না যায় তার ব্যবস্থা করতে হবে। They did not do. There are places যেখানে ড্রেন করে এই ড্রেনটার উপরে আবার সিমেন্টের প্লেট বসাতে হবে। They did not do. মানুষ কোথায় হাঁটাহাঁটি করবে? পেডেস্ট্রিয়ালের জন্য, মানে রাস্তার এই পার থেকে অন্য পারে যাওয়ার জন্য কতগুলো সিগন্যালের ব্যাপার স্যাপার আছে, এগুলো নেই। এই সমস্ত বিষয়গুলো তাদের সাথে আলোচনা করার জন্য যখন আমরা খুঁজি, we don't get anyone of them. আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের পূর্ত দপ্তরের উনি ভারপ্রাপ্ত মন্ত্রী, উনার দৃষ্টি আকর্ষণ করব, এই যে প্রস্তাবটা যখন যাবে আমাদের রাজ্যে PWD দপ্তরের NH ডিপার্টমেন্ট আছে, ন্যাশনাল হাইওয়েজ, এবং সেই ডিপার্টমেন্টের কাছে আমি জানি they don't have any work. সমস্ত কিছু যদি কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত এই সংস্থাগুলো দিয়ে যদি কাজগুলো করা হয়, আমাদের এইভাবেই কিন্তু সেখানে চিঠি দিয়ে দিয়ে জানতে হবে যে এই কাজগুলো কেন হচ্ছে। when we have the department here, আমরা কেন 40%, I am not telling take 100% of the work, we can take 40% of the work. মিজোরামে হচ্ছে, মণিপুরে হচ্ছে, আসামে হচ্ছে, the state PWD department is taking up the work, কেন এখানে এই কাজগুলো নেওয়া হবে না? then probably কিছু কিছু জায়গায় আমরা প্রশ্ন করতে পারবো, কাজের মান উন্নয়ন বৃদ্ধি পাবে। এই প্রস্তাবের সাথে ওইগুলো যেন যায়। another point is হাইওয়ে করার, আমি একটা জিনিস দেখেছি ত্রিপুরায় কি হচ্ছে, প্রথম বাড়ি ঘর হচ্ছে,
তারপর ওই বাড়ি ঘরকে কেন্দ্র করে তার সেটাকে লক্ষ্য রেখে হাইওয়ে গুলো। আই ডোন্ট থিঙ্ক নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী উনি যে হাইওয়ের কথাগুলো বলেন, আমি শুনি মাঝে মাঝে ওনার বক্তব্য, উনি কি বলেন ফাস্টেস্ট ওয়েতে যেন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাতে পারি। তো হাইওয়ের যে রুট তৈরি জিগজাগ ওয়েতে যদি আমি তৈরি করি, ওনার যে স্বপ্ন যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দ্রুত গতিতে আমরা যাব, এটা সফল হবে? এরকম ঘটনা আছে ছয়লেঙ্কা থেকে শিববাড়ি দিয়ে কাঞ্চনপুর, এই ধরনের অনেকগুলো ঘটনা। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ গুড। হাইওয়ে যখনই করা হবে, জঙ্গল হোক মঙ্গল হোক যাই হোক, সেই দিক দিয়ে একদম এয়ার ডিস্টেন্সের মতো যত রাস্তা তৈরি করা যাবে, যোগাযোগ ততই আমাদের আরো দ্রুত গতিতে হবে। নতুবা এখানে বিরোধী দলের এমএলএর বাড়ি, এটা দিয়ে হবে না, শাসক দলের কেউ আছে, এটা দিয়ে রাস্তা হবে, এভাবে হবে। আই থিঙ্ক নন পলিটিক্যাল আনবায়াসড ডিসিশন নিয়ে ত্রিপুরায় যেহেতু হাইওয়ে তৈরি হচ্ছে, আরো হবে, আই এম শিওর গভর্নমেন্ট ইজ থিঙ্কিং অফ মেকিং মোর হাইওয়েজ। আপনারা করুন, আমরা আপনাদের সাথে থাকবো, যেহেতু এটা ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য হচ্ছে। কিন্তু এইগুলো যেন জিগজাগ ভাবে ওই খোয়াই থেকে আসার জন্য তেলিয়ামুড়া জিরানিয়া হয়ে আমরা আসতাম, দিস ইজ নট। এখন ওই আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার বাড়ি দিয়ে আমরা খোয়াই থেকে আসছি, কি সুন্দর, অনলি 1 hour। এবং কৈলাসহর থেকে যারা আসছে অনলি 2 hours। এককালে কৈলাসহর থেকে আগরতলায় আসার জন্য পুরো দিন চলে যাবে। সো দিস ইজ মাই রিকোয়েস্ট, এই প্রস্তাবের সাথে আরো কিছু কয়েকটা লাইন ঢুকিয়ে ভালো প্রস্তাব যেন কেন্দ্রীয় সরকারের কাছে দেয়। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এখানে মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন কিছু? সমর্থন হয়ে গেছে সবাই, আর লাগবে কিছু? আপনি গোপাল বাবু, সুদীপ বাবু যেটা এনেছে সেটা মধ্যে বলুন না। সুদীপ বাবু তো একটা প্রপোজাল এনেছেন। স্যার, ব্রেকফাস্ট আর ডিনার দিয়ে হয় না। আমি আগেই হাত তুলেছি, যেহেতু এরওপি দাঁড়িয়েছে। আমি 1 সেকেন্ড সময় দিচ্ছি আপনাদের, 1 সেকেন্ড বলুন। মাননীয় অনিমেষ বাবুর উত্তরের মধ্যে আমরা পেয়ে গেলাম দীপঙ্কর বাবুর উত্তরটা, যে আগে কৈলাসহর থেকে অনুকুটি হয়ে আগরতলা আসতে সারাদিন লাগতো, এখন 2 ঘন্টায় লাগে। স্বর্ণ যুগে রাস্তার কি অবস্থা ছিল, আর হীরা যুগের রাস্তার অনিমেষ উত্তর দিয়ে দিলেন। গোপাল বাবু বলুন। মিস্টার স্পিকার স্যার, এম আই অ্যালাউড টু স্পিক? বলুন, সময়টা খেয়াল করবেন খালি। স্যার, এমনিতেই স্যার টাইম 3 দিন, আর এটা বলতে হবে, কনস্ট্রাকটিভ কথা বলতে হবে। এই যেই প্রস্তাবটা হ্যাঁ, স্যার আমাদের বলবে না। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কিশোর বাবু, কিশোর ছাড়ুন, ঠিক আছে। আমরা তো বিরোধীদেরকে মর্যাদা দিচ্ছি, বলুন বলুন। মাননীয় সদস্য তোফাজ্জল হোসেন সাহেব যে প্রস্তাবটা এনেছেন অত্যন্ত প্রণিধান্য, এবং এটার বিরোধিতা করার কারণেই, কিন্তু বক্তব্য হলো উনি বক্তব্য রাখতে গিয়ে বা বর্তমান যে অবস্থা, এটা জানা উচিত যে অনেক সময় আমরা কি করি, ধান ভাঙতে শিবের দিক দিয়ে বসি। এটা it is fact. When at the time of UPA government in center, Mr. Oscar Fernandez is no more in the world now. Transport Surface Minister ছিলেন, Surface Transport Minister ছিলেন। উনি আসার পর এই যত আছে সবগুলি রোডকে স্যাংশন করে রাজ্য সরকারের কাছে হস্তান্তর করা হয়। শোনেন, আমি কে ভুল কে শুনব না, আমি বলছি আর কথাটা, it is the national highway. National highway is the project of the central government. At that time, government was here, they had to supervise.
এখানে যখন ন্যাশনাল হাইওয়ে হয় স্যার, তখন একটা কথা আছে, স্টেট গভর্নমেন্টের পিডব্লিউ ডিপার্টমেন্টের এনএসপি এটা গঠন করা হয়, এটা সুপারভাইজ করে। এখন আমরা প্রায় দিনই আমরা পত্রপত্রিকায় দেখি যে নির্মমানের কাজ হচ্ছে। এখন এই ওয়ার্কে 9% একটা রেভিনিউ স্টেট গভর্নমেন্ট পেয়ে থাকে। আনফর্চুনেটলি আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আসার আগে এই গভর্নমেন্ট, এখন এখানে প্রথমতই আমি বলবো যে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি কি নির্ধারিত সময়, এখন দিল্লিতে ইঞ্জিন একই ইঞ্জিন, এখানে একই ইঞ্জিন, ডাবল ইঞ্জিন, কাকে কে বলবে? রাজ্য সরকার পুরো টাকা দিল্লিকে দিয়েছে। এখন কথা হলো কাকে কে রিকোয়েস্ট করবে? ডাবল ইঞ্জিন সরকার। এবং আমি আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, আমি এটা কেস ফাইল করেছি। ব্যাপারটা হলো একটা PSUকে উইদাউট এনি টেন্ডার এই ন্যাশনাল হাইওয়ে কাজটা দেওয়া হয়েছে, যাতে করে রাজ্য সরকার এখানে 9% রেভিনিউ লস হয়। এবং আমি যে কথাটা বলতে চাই যে নির্মমানের কাজ হোক, সেটা আমরা চাই না, কারণ একটা পিপল অফ ত্রিপুরা, আমরা এটা ব্যবহার করি। ন্যাশনাল হাইওয়ে ভালো, কিন্তু এখানে যিনি আমাদের যে নবীন সদস্য তফাজ্জল হোসেন বাবু সুন্দর, কিন্তু উনি বলতে গিয়ে অনেক সময় বলেছেন দিল্লিতে দোস্তি, এখানে কুস্তি। ওই দোস্তির সময় ওনার অবস্থান কোথায় ছিল বা আমাদের অনেকের অবস্থান কখন কোথায় ছিল আমরা জানি, আমি জানি। তবে আমরা আমাদের অনেক সাথী, স্যার আপনি ভালোভাবে বুঝবেন, বোঝাতে হবে না, ইউ আর দ্য সিনিয়র ম্যান অলসো। এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, কে কখন কোথায় যায় সেটার কোনো। এখন আমার বক্তব্য এই যে নির্মমানের কাজটা করছে, এখানে বলা হয়েছে 486 কিলোমিটার এখন কমপ্লিট হয়েছে, 437 কিলোমিটার এখন বাকি আছে, 140 কিলোমিটার ওয়ার্ক ইন প্রগ্রেস, 152 কিলোমিটার টেন্ডার করা। তো বিলম্বিত হওয়ার জন্য তো স্যার নাইদার এনি অপোজিশন পার্টি ইজ লায়াবল নট এনি পার্সন ইজ লায়াবল, বিকজ স্টেট গভর্নমেন্ট ইজ রোল্ড বাই ওয়ান ইঞ্জিন and central government also rolled by another engine. Both the engine collapse or running, I don't know. তবে আমি বলছি প্রস্তাবটা ভালো, কিন্তু প্রস্তাব এনে আমাকে বলার মতন একটা পরিস্থিতি হয়েছে, তার মানে যে ওই ইঞ্জিনটা কাজ করছে না বা এই ইঞ্জিনটা কাজ করছে না, এখন তো ডাবল ইঞ্জিন। এখানে আমার এখনো স্পষ্ট মনে আছে এই ন্যাশনাল হাইওয়ে নিয়ে এখন বর্তমানে লার্নেড আপনাদের মিনিস্টার রতন বাবু, উনি খুব বিজ্ঞ মানুষ, নথিপত্র দিয়ে কথা বলে, আপনি ছিল তখন এখান থেকে ওইখানে আক্রমণ করা হয়েছিল, আমরাও ছিলাম রতন বাবু। কি নির্মমানের কাজ উনি বলছেন। আর এটা তো ঠিক যে যদি পার্টিকুলার কোনো PSUকে দেওয়া হয় উইদাউট টেন্ডার, সেখানে একটা স্মেল আসে, কিছু না কিছু আছে। হ্যাঁ পারে, যদি ন্যাশনাল ক্যালামিটি হয়, যদি কোনো ওয়ার হয়, যুদ্ধ হয়, আপনি রেস্ট্রিক্টেড টেন্ডার দিতে হবে, এবং দিতে গেলে
আপনার ক্যাবিনেট ডিসিশন নিত। At that time, most probably Sudhir Babu was the health minister. একটা যখন এটা নিয়ে পত্রপত্রিকা উঠল, তখন উনি এখানে দাঁড়িয়ে বলেছেন যে ক্যাবিনেটের কোনো ডিসিশন হয়নি। তাহলে at that time, who is responsible for this? একটা পার্টিকুলার পিএসইউকে দিলেন, রেস্ট্রিক্টেড টেন্ডারও করা হলো না, নিম্নমানের কাজ হচ্ছে বলা হচ্ছে, কাজ হলে 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্য হু ইজ রেসপন্সিবল? আমাদের বক্তব্য, আমরা চাই কাজটা হোক, আমরা চাই দ্রুত হোক, আমরা চাই কাজটা ভালোভাবে হোক। যে সেখানে থাকুক, এখন আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার তো উনি এখনো বাক সম্রাট, তখনও ছিলেন, ভালোভাবে বলতে পারেন। আমার কথা হলো উনি এখানে থাকতে বলেছেন নির্মমানের কাজ, এখন উনি কি বলবেন আমি জানি। তবে আমরা এটাকে সমর্থন করছি, স্লাইট অ্যামেন্ডমেন্ট দরকার, যে তারা অতি সত্বর কাজটা করা হোক, একটা কাজটা যাতে নির্মমানের না হয়। ঠিক আছে, ঠিক আছে, এলো আমার বক্তব্য। ওকে স্যার, আর বেশি আপনাকে ডিস্টার্ব করলাম না। আপনি তো ওকে আগেই বলা উচিত ছিল আমাকে না বলতে দেয়া, কারণ আমি জানি আপনাকে বলা আছে যে বিরোধীদের সাথে সরব না। আমার বিশ্বাস, লাস্ট নট দ্য লিস্ট, এখনকার মাননীয় মুখ্যমন্ত্রী অনেকেই নতুন, এখন ওনাকে মানে ফ্যাটারি করার অনেকের চেষ্টা করছে। আমি দেখলাম ফার্স্ট আওয়ার, I know our leader of the house for a long time, not less than 50 years. আমি চাই, আমার বিশ্বাস যে বর্তমান মুখ্যমন্ত্রী সব কিছু তদারক করে। পিডব্লিউ ডিপার্টমেন্টটা আপনার মনিটরিং, পিডব্লিউ ডিপার্টমেন্ট শুড মনিটর দি ওয়ার্ক। তাইলে নির্মমানের কাজ হলে ইউ অলসো পার্টলি রেসপন্সিবল। যদিও এখানে এয়ারপোর্টের কথা বলা হয়েছে, জেনে না জেনে কথা বললে হবে না। This plan was sanctioned at the time of UPA government. ঠিক আছে, You are with us at that time. ঠিক আছে স্যার, আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা সমর্থন করছি। This thing, the work should be done as early as possible, but quality ঠিক আছে, should be maintained. Thank you. ওকে ফাইন। স্পিকার স্যার, একটা কথা বলবো এই বিষয়ে। জাতীয় সড়কে কাজ হচ্ছে ভালো কথা। এই যে আপনার ধর্মনগর থেকে যে কৈলাসহরী রোডটা আসছে, ডিস্ট্রিক্ট হসপিটালের কাছে যে মানুষের বাড়িঘর আছে, পুরানা ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে এবং বৃষ্টি পড়লেই ফ্লাড হয়ে যায়। এরপরে এসপি এবং ডিএম অফিসের সংলগ্ন বিস্তীর্ণ জমি এতটুকু চলে যায়। এই ব্যাপারে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি। এখন আমি মাননীয় সদস্যকে তাপা রেজলিউশন কর্তৃক উত্থাপিত রেজলিউশনে ভোটে দিচ্ছি। রেজলিউশনটি হল রাজ্যে প্রস্তাবিত জাতীয় সড়ক নির্মাণ কাজ উনি দ্বারাই অন্তত এটা সমর্থন বা কিছু বিচার কথা নিশ্চয়ই থাকবে। মেম্বাররা পছন্দ করছে, বুঝছেন না? I am not hurried. I am thinking about your মোশনটা। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, বলুন। মাননীয় স্পিকার মহোদয়, আজকে আমাদের মাননীয় বিধায়ক শ্রী তোফাজ্জল হোসেন যে প্রাইভেট মেম্বার্স রেজলিউশন এখানে এনেছেন, রাজ্য প্রস্তাবিত জাতীয় সড়কের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে যেন সম্পন্ন হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ যেন করা হয়। দেখুন,
এখানে বিস্তারিত এখানে সবাই মাননীয় সদস্যরা এখানে এই বিষয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন অ্যাক্টিস্ট পুলিশ আছেন, যখন এই বিষয়ে ডিসিশন নেন যে কিভাবে রাস্তাটা হলে সোজা হলে লাভ, এবং কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি আছে তারা এগুলো দেখে ডিপিআর তৈরি করে। সেই ডিপিআর এর মাধ্যমে আমরাও চাই সোজা হোক, হয়তোবা এখন হয়নি, পরবর্তী সময় আবার সোজা হয়। এরকম রাস্তা কিন্তু বারবার চেঞ্জও হয়, এবং যেটা সুবিধা হবে মানুষের জন্য সেটা করে। সেটা নিশ্চয়ই আমরাও সেটা আমাদের বছর আছে, সেটা আমরা বলব। এখানে কিছু জায়গার মধ্যে বলা হয়েছে, আমরা তো জানি যে কেন মাঝে মাঝে ডিলে হয়। কোনো জায়গার মধ্যে আছে সোয়াম্প এরিয়া, ডিপিআর তো করে ফেলেছে, তখন কিন্তু বুঝতে পারিনি। যখন গেল ড্রিল করতে বা ওখানে দেখা গেল যাচ্ছে সেটা উপর থেকে আগে সেইভাবে কিন্তু মনিটর করা হয়নি। ওখানে ডিলে হচ্ছে, আবার নতুন করে হয়তোবা রাস্তা চেঞ্জ করে আরেক জায়গায় আরেক রাস্তা নিতে হচ্ছে। কোনো জায়গার মধ্যে ফরেস্টের থেকে অবজেকশন আসছে, কোনো জায়গার মধ্যে দেখা গেল যে যারা বাড়িঘর যারা মানে নিতে হবে তাদেরকে কম্পেনসেশন দিতে গিয়ে সমস্যা হয়, অনেকে চায় না। এগুলো নিয়ে যখন গুয়াহাটিতে দুবার আমি মিটিংয়ে গেছি, আপনারা যে পয়েন্টগুলো বলেছেন সবগুলো পয়েন্ট নিয়ে এখানে আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার গডকারিজি একদম পুরো বিষয়টা জানেন। আমিও আমার তরফ থেকে এই কথাগুলো কিন্তু বলেছি, মানে রেখেছি। এরকম নর্থ ইস্টের অন্যান্য যারা আছে একই বিষয়, কিন্তু নিম্নমানের বিষয়ে কথা বলা হয়েছে, এগুলো আমরা কথা রেখেছি। এবং কন্ট্রাক্টরদের ওখানে বসা ছিল, তাদেরকে উনি মানে দায়িত্ব নিয়ে উনি জিজ্ঞেস করেছেন যে কেন এরকমটা হলো, এটা তো হওয়া উচিত নয়। এবং আমি দেখেছি এগুলো কিন্তু উনি মানে নজরদারি আছে, আমাদের মনিটর সেটাও করছেন ওখানে। তো আমার কথা হচ্ছে যে আমরাও চাই যে এখানে ন্যাশনাল হাইওয়ে হোক, আরও যেসব ন্যাশনাল হাইওয়ে প্রপোজাল এখানে দিয়েছেন, আমাদের তো 6টা ন্যাশনাল হাইওয়ে এখন, 6টার মধ্যে আরও 4টে অন প্রিন্সিপাল মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার, সেগুলোও হবে। তো আমি এখানে পুরো আমার কাছে ডিটেলস আছে যে কোন কোন ন্যাশনাল হাইওয়ে এখানে আছে। তা আমি যেহেতু এখানে সবাই এটাকে মেনে নিয়েছেন যে এটার বিরোধিতা কেউ করছেন না, তো আমি এটা লে করে দেব। এবং আশা করি যে আমাদের মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন যে এখানে প্রাইভেট মেম্বার্স রিজলিউশনটা এনেছেন, আমরাও চাই যে কাজটা যেন প্রতিটা কাজে এখানে লেখা আছে কিন্তু কবে শেষ হবে, কোনোটা 2024-এর এপ্রিল, কোনোটা 2015-র ফেব্রুয়ারি মাসে, এইভাবে কিন্তু টাইমও দেওয়া আছে। এরকম না যে চলছে, যেটা মাননীয় বিধায়ক মহোদয় বললেন যে চলছে কাজ, এরকম না। সব থেকে নজরদারি আছে, কিন্তু সময়ে সময়ে যেখানে সমস্যা হয় সেটা নিয়ে আলোচনা হয় পিরিয়ডিক্যালি। এবং আমরা আশা করি যে সমস্ত জায়গায় যখন ন্যাশনাল হাইওয়ে, এখন সারা ভারতবর্ষের মধ্যে এখন ন্যাশনাল হাইওয়ে, আমি বারবার বলি যে রাস্তা প্রধানমন্ত্রী যে শুধু এই কনক্রিটের রাস্তা শুধু করছেন না, রাস্তা আমাদের রাস্তাও দেখায়, মানে রাস্তা আমাদের রাস্তাও দেখাচ্ছে। রাস্তার কারণে আজকে বিজনেসম্যানরাও আসছে এখানে, ইনভেস্টমেন্টরাও আসছে এখানে, প্রচুর কাজ। কিন্তু ত্রিপুরার অর্থনৈতিক অবস্থা অনেক আগামী দিন মানে বাড়বে, এখনো বাড়ছে। তো এগুলো নিশ্চয়ই আমি আশা করি যে আপনারা সবাই অবগত আছেন। এবং আজকের যে প্রাইভেট রেজলিউশন মাননীয় বিধায়ক মহোদয় এনেছেন এবং সবাই এটাকে সাপোর্ট করেছেন, আমিও এটাকে সাপোর্ট করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। মাননীয় সদস্য শ্রী তাফাজ্জল হোসেন কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি। রেজলিউশনটা সর্বভাবে পাশ হয়ে গেল। ওকে, বিরোধিতা করেনি। দ্বিতীয় রেজলিউশনটি এনেছেন মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্র। আমি সবার অবগতি জানাচ্ছি, মাননীয় সদস্য কয়ে দিলাম তো সর্বভাবে পাশ হয়েছে। অশোক বাবু এক সেকেন্ড। মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্র কর্তৃক উত্থাপিত রেজলিউশনটির ওপর মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়কে সংশোধনী প্রস্তাবে নোটিশ দিয়েছেন। ওনার সংশোধনী প্রস্তাবটি হল, ত্রিপুরা বিধানসভা এই মর্মে প্রস্তাব করছে যে সকল অনিয়মিত কর্মচারী 5 বছরের অধিক সময় ধরে সরকারি কাজে নিযুক্ত আছেন তাদের নিয়মিতকরণ সম্পর্কিত অর্থ দপ্তরের নির্দেশিকা অনুসরণ করার প্রক্রিয়া অব্যাহত রাখা হোক।
আমি সংসদ নিয়ে প্রস্তাব দিয়ে উত্থাপনের অনুমতি দিয়েছি। আমি এখন মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্রকে অনুরোধ করছি ওনার আনিত রেজলিউশনটি উত্থাপন করে বক্তব্য রাখার জন্য। বলুন। মাননীয় স্পিকার মহোদয়, আমি ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী যারা খুব নিম্ন বেতনের, যারা অনিয়মিত, তাদের কিছু অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্যই এই প্রস্তাবটি এনেছি, যেটা আগেও ছিল এই ধরনের সমস্যার সমাধানে। আমার প্রস্তাবটি এরকম: ত্রিপুরা বিধানসভা এই মর্মে প্রস্তাব করছে যে সকল অনিয়মিত কর্মচারী 5 বছরের অধিক সময় ধরে সরকারি কাজে নিযুক্ত আছেন, তাদের সকলকে অর্থ দপ্তরের তরফ থেকে নিয়মিত কর্মচারী হিসাবে ঘোষণার সিদ্ধান্ত রাজ্য সরকার গ্রহণ করবে। আমি এটা প্রস্তাবটা আনলাম এই জন্যই যে 21/1/2009 একটা ফাইন্যান্সের একটা সার্কুলার ছিল যে যারা 10 বছর যারা ডিআরডব্লিউ, কন্টিজেন্ট, ক্যাজুয়াল লেবার, পার্ট টাইম ওয়ার্কার, মাস্টার রোল ওয়ার্কার, এই ধরনের অনিয়মিত কর্মচারী যারা আছেন, তাদের 10 বছর চাকরিকাল হলেই তারা নিয়মিত হবে। সেই হিসাবে অনেক অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়েছে। কিন্তু 18 সালে এসে 31/7/2018 ফিনান্স থেকে আর একটা সার্কুলার জারি হলো। সেই সার্কুলার কিন্তু পূর্বের সার্কুলারটাকে সাসপেন্ড করা হলো, বন্ধ করা হলো, এবং যাতে করে এই ধরনের আর কোনো উদ্যোগ না নেওয়া। এটার পরেই যারা তো রেগুলার হয়েছেন, কিন্তু যারা হতে পারেননি তাদের সংখ্যা ভালোই সংখ্যা আছে। এর মধ্যে রয়েছেন অনেক প্রকল্প কর্মচারী, যারা কিন্তু দেখুন সর্বশিক্ষা অভিযান, যেটা বর্তমানে সমগ্র শিক্ষা অভিযান নামে পরিচিত, সেখানে কিন্তু 6000 শিক্ষক অশিক্ষক কর্মচারী আছে। তাদের চাকরিকাল প্রায় 12, 14, 15 বছর এরকম হয়েছে। এর মধ্যে কিছু কিছু রেগুলার হয়েছেন ট্যাটের মাধ্যমে। হাইকোর্টও একটা রায় দিয়েছিলেন তাদেরকে রেগুলার করার জন্য, কিন্তু নানা রকমের আইনের ফাঁকফোকরের কারণে দেখিয়ে কিন্তু তাদেরকে রেগুলার করা হলো না। এখানে আমার বক্তব্য হলো, সারা দেশে এই ধরনের সর্বশিক্ষা শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা আছেন, এটা শুধু ত্রিপুরা রাজ্যে নয়, ভারতবর্ষের সমস্ত প্রদেশই রয়েছে। দেখা গেছে যে আমাদের আসাম, পাশাপাশি আসাম রাজ্য, আমাদের চণ্ডীগড়, উড়িষ্যা, এই ধরনের বহু রাজ্য তারা কিন্তু নিয়মিত করেছেন, বেতন কম নিয়মিত করেছেন। এবং সেই নিয়মিতকরণের জন্য একটা সদিচ্ছা দরকার। এখন কোথাও শিক্ষাকর্মী নাম দিয়ে তাদের রেগুলেশন করেছে, কোথাও শিক্ষার সাথী করে তাদেরকে রেগুলেশন করেছে, এই ধরনের নানান নাম দিয়ে তাদের বেতন ভাতাটাকে নিয়মিত করেছে। নিয়মিত করার ফলে তারা উপকৃত হয়েছে। তা আমি এখানে দাবি করব, এই ধরনের যারা সমগ্র শিক্ষা অভিযানে যারা আন্ডার গ্রাজুয়েট টিচার আছেন, যারা গ্রাজুয়েট টিচার আছেন, আমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার আছেন, এবং অনেক অশিক্ষক কর্মচারী আছেন যারা বিভিন্ন পদে আছেন, বিভিন্ন পদবিতে, ক্লার্কেল আছেন, বিভিন্ন পদবিতে আছেন, তাদের কিন্তু নিয়মিত করার একটা সদিচ্ছা যদি থাকে, গভর্নমেন্ট সেই সদিচ্ছাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিলে পরে তাদের অন্তত বেতন ভাতাটাকে নিয়মিত করা যায়। আমার প্রস্তাব হলো তাদেরকে নিয়মিত করা। আমাদের জাতীয় শিক্ষা মিশন, এটা জাতীয় শিক্ষা মিশন। এখন তো আমি বলবো যে স্বাস্থ্য দপ্তরটাই তো চলছে জাতীয় শিক্ষা মিশনের মাধ্যমে। আপনি হ্যাঁ, জাতীয় স্বাস্থ্য মিশন, সেই জাতীয় স্বাস্থ্য মিশনের প্রচুর কর্মচারী, আজকে ডাক্তার বলুন, সেই আয়ুর্বেদিক ডাক্তার, ডেন্টিস্ট, যারা ডেন্টাল ডাক্তার, এমনিতে ডাক্তার, কিংবা আমাদের নার্সিং স্টাফ যারা রয়েছেন, প্যারামেডিক্যাল ওয়ার্কার, বিভিন্ন ল্যাব টেকনিশিয়ান, প্রচুর ধরনের আমাদের হাসপাতালগুলিতে দেখা যায়। তারা যদি কাজ না করে তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটাই আমাদের রাজ্যে বন্ধ হয়ে যাবে। তো এই যে স্বাস্থ্য মিশনে যারা কাজ করে, আমার প্রশ্ন হলো যে একটা ল্যাব টেকনিশিয়ান, একটা প্যারামেডিক্যাল ওয়ার্কার যারা রাজ্য সরকারে নিয়োজিত হয়েছে, বা তারা যে বেতন পান তার অর্ধেকও বেতন যদি তারা না পান, দেখা গেছে অর্ধেকও বেতন পান,
কোথাও কোথাও অর্ধেক বেতন পায়। স্বাভাবিকভাবে সেখানে একটা কর্মসংস্কৃতির কিন্তু সেখানে একটা অভাব। এই কর্মসংস্কৃতির অভাব যখন একদিন ঘটবে তখন কিন্তু আমরা যে এই যে বিভিন্ন যে পরিষেবাগুলি পাচ্ছি, স্বাস্থ্যের যে পরিষেবা পাচ্ছি, শিক্ষায় যে পরিষেবা পাচ্ছি, আজকে আমি শিক্ষা নিয়ে বলতে পারবো যে গ্রামাঞ্চলে বহু প্রাথমিক স্কুল, বহু সিনিয়র বেসিক স্কুল আজকে শুধু এই সমস্ত সর্বশিক্ষা শিক্ষক দ্বারা চলছে। ঠিক তেমনি বহু হাসপাতাল, প্রাইমারি হেলথ সেন্টার এগুলি কিন্তু তাদের দ্বারাই চলছে। কর্মসংস্কৃতিটাকে যদি ঠিক রাখতে হয় তার বেতন ভাতাটাকে নিয়মিত করতে হবে। আমার প্রস্তাব হলো যে আমার যদি সদিচ্ছা থাকে আমি এই কাজগুলো আমরা করতে পারি। এই কাজগুলো করার জন্য একটা পথ তৈরি করা হয়। সেই পথটা ফিনান্স দপ্তর নেবেন, গভর্নমেন্ট নেবেন, ভাববেন। তাদের প্রতি যদি একটা সদিচ্ছা থাকে তাহলে দীর্ঘদিন যারা এই ধরনের অনিয়মিত অবস্থায় আছেন, অর্ধেক বেতন পাচ্ছেন, তারা এই সমস্ত কাজগুলি করছেন, তাহলে তাদের জন্য আমি কিছু করবো না? এরকম ভাবে ধরুন আমাদের অনিয়মিত কর্মচারী আরো আছে, যেমন ধরুন আমাদের পাম্প অপারেটর, আমাদের কৃষি জল সেচ প্রকল্প সারা ত্রিপুরা রাজ্যে প্রায় ১,৫০০ আছে পাম্প অপারেটর। কৃষি সেচ প্রকল্প, পানীয় জল প্রকল্পে আছেন প্রায় ২,০০০ পাম্প অপারেটর, প্রায় ৩,৫০০ পাম্প অপারেটর আছে। কাজ করতে হয় গ্রামাঞ্চলে যারা থাকেন পাম্প অপারেটর, এই যে এখন শুকা মরশুম যারা কৃষি সেচ প্রকল্পে যে সমস্ত পাম্প অপারেটর আছেন তাদের কিন্তু ২ বেলা না, রাত্র ৮টা ৯টা পর্যন্ত ডিউটি দিতে হয়। ৮টা ৯টা পর্যন্ত ডিউটি দিতে হয়, কারণ সেখানে ছাড় নেই। গ্রামের কৃষক তার জল চাই। যারা আমাদের সেই পানীয় জল প্রকল্পে যারা আছেন সেখানেও কিন্তু ২ বেলা তাদের ডিউটি দিতে হয়। তাহলে সেখানে তারা পাবেন পাম্প অপারেটর ৭,৫০০, আর রেগুলার পাম্প অপারেটর যারা ছিলেন বা এখনো কিছু আছেন তারা হয়তো পান ৩৫,০০০ বা ৪০,০০০ বা তার কিছু কম। তাহলে এই ধরনের যে ডিফারেন্সিয়েশন, পার্থক্য, একদিক কিন্তু কর্মসংস্কৃতি নষ্ট হবে। আমার বক্তব্য একটা নির্দিষ্ট পথ তৈরি করা হোক, তাদের বেতন ভাতা নিয়মিতকরণের জন্য আমাদের অর্থ দপ্তর একটা সিদ্ধান্ত নেওয়া হোক। আমাদের যে সমস্ত রেগা কর্মচারী আছে, প্রচুর রেগা কর্মচারী আছে, আমাদের যারা পঞ্চায়েতে জিআরএস আছেন তারা যদি প্রাইমারি, যারা যদি মাধ্যমিক পাস হন তারা ১২,০০০ টাকা ঢুকেছিলেন, ৩% এখন সেখানে ইনক্রিমেন্ট দিয়ে দিয়ে তাদের এখন ১৮,০০০ হয়েছে। যারা গ্র্যাজুয়েট সেই পঞ্চায়েত সেক্রেটারি তারা ২১-২২,০০০ পান। কিন্তু আমার রেগুলার পঞ্চায়েত সেক্রেটারি যারা সব কাজ করতে হয়, কিন্তু সব কাজ করতে হয় তারা, এবং বেশি কাজ করে। রেগাতে যেসব টেকনিশিয়ান আছেন, রেগাতে যে সমস্ত অন্য স্টাফরা আছেন তারা কিন্তু ব্লকগুলিকে পরিচালনা করছে। তা আমার মনে হয় এত বেতনের ভাড়া এটা কিন্তু এক সময়ে বিষময় ফল ফলবে। আমি এই জন্যই প্রস্তাব রাখছি যে এই সমস্ত রেগা কর্মচারী যারা আছেন, বিভিন্নভাবে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তাদের নিয়মিত করানোর জন্য একটা ভাবা হোক। আমাদের যারা যারা কেন্দ্রীয় প্রকল্পে যে টাকাটা আসবে তার সঙ্গে যদি স্টেট বাজেট থেকেও কিছু টাকা দিয়ে হলো নিয়মিতকরণের জন্য একটা উদ্যোগ সেখানে আমাদের নেওয়া হোক। আমাদের বিভিন্ন ওবিসি, ডিআরডব্লিউ, কন্টিজেন্ট, পার্ট টাইম ওয়ার্কার এগুলো এখনো আছে। নিয়মিত হয়ে যাওয়ার পরেও আমি ডিএম অফিসে গেলাম, এসডিএম অফিসে গেলাম, আপনাদের বিধানসভায় হয়তো থাকতে পারে এই ধরনের অনিয়মিত কর্মচারী আছে। আমাদের মিনিস্টারদের সঙ্গে আছেন, মিনিস্টার অফিসে মহাকারণে সেখানেও কিন্তু কিছু এরকম ডিআরডব্লিউ কর্মীরা আছেন, তারা কিন্তু রাত্র ৯টা ১০টা পর্যন্ত ডিউটি দেন। আপনারা যতক্ষণ থাকবেন শেষ পর্যন্ত ডিআরডব্লিউ কমিটি, কন্টিজেন্ট, ক্যাজুয়াল কমিটি সে কিন্তু দাঁড়িয়ে থাকে, সে অ্যাটেন্ডেন্স হিসেবে কাজ করে কত বছর, ১, ২, ৩, ৪, ১০, ১২, ১৫, একটা সময় তো তার কর্মসংস্কৃতি নষ্ট হবে। স্বাভাবিকভাবে আমি দাবি করছি যে তাদের নিয়মিতকরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হোক অতি দিনে। আমার এখনো মনে আছে ১৯৭৫ সালে তখন সারা রাজ্যে, আমাদের রাজ্যে একটা লাগাতার ধর্মঘট হয়েছিল শিক্ষক কর্মচারীদের। দাবিটা কি ছিল? দুইটা দাবি কি? অনিয়মিত যত কর্মচারী, তখন কিন্তু প্রচুর অনিয়মিত কর্মচারী ছিল, সে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে। আর একটা কি দাবি ছিল? নিম্নমুখী যে বেতন কাঠামোটা তখনকার সময় ছিল তাকে পরিবর্তন করতে হবে। সেই লাগাতার ধর্মঘটের পর সবাই জানেন যারা পুরনো, আমাদের রাজ্যের সরকার পরিবর্তন হলো 78-এ। সরকার নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে প্রথম যে গভর্নমেন্টটা হলো বামফ্রন্টের, সেই গভর্নমেন্টের প্রথম সিদ্ধান্ত হলো সমস্ত অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হবে।
একটা সিদ্ধান্ত আমার আজও মনে আছে, আমি তখনও চাকরি করতাম, শিক্ষকতা করতাম, প্রায় 10,000 অনিয়মিত কর্মচারী সেদিন নিয়মিত হয়ে গিয়েছিল এবং সেই 10,000 অনিয়মিত কর্মচারী আজকে পেনশন পাচ্ছেন, তার পরিবার চলছেন। আমাদের যারা সেই বিভিন্ন ফার্মের শ্রমিকরা আছেন, সে ফার্ম শ্রমিক আমি হিসাবে দেখেছি, ফার্ম শ্রমিকও আপনাদের এখনো 500 কতজন রয়ে গেছে, সেই ফার্ম শ্রমিকরা পার্মানেন্ট তারা ঘোষণা করা হলো, পার্মানেন্ট ঘোষণা করা দেওয়ার পরে তাদের রেগুলাইজেশন করা হলো, সে পরে আজকে তারা পেনশনে গেলেন, তারা আজকে পেনশন পাচ্ছে। তাহলে এই যে কর্মচারীরা দীর্ঘদিন যাবত যারা একটা বাগানে কাজ করছেন, একটা বিভিন্ন কৃষিক্ষেত্রে কাজ করছেন, তাদের যদি আমি দীর্ঘদিন পর্যন্ত বঞ্চিত রাখি তাহলে পরে কিন্তু সেটা কিন্তু একদিন বিষময় ফল ফলবে। সদিচ্ছা থাকলে, আমি সবচেয়ে বড় বলবো, সদিচ্ছা থাকলে সমস্যার সমাধান হয়। এই যদি 1978 সালে 10,000 অনিয়মিত শিক্ষক কর্মচারী যারা ছিলেন, ডিআরডব্লিউ ক্যাজুয়াল ওয়ার্কার যারা ছিলেন, তারা এক সিদ্ধান্ত যদি নিয়মিত হতে পারেন, তখন কিন্তু রাজ্যের বাজেট এখন যেমন আপনারা করছেন, আজকে পেশ করছেন 27,000 28,000 কোটি টাকা, তখন অত বড় বাজেট ছিল না, ছোট বাজেট ছিল, তারপরেও কিন্তু 10,000 সে ক্যাজুয়াল ডিআরডব্লিউ তারা কিন্তু নিয়মিত হয়েছে। আমি বলবো না যে আপনাদের সেই উদ্যোগ নেই, সেই উদ্যোগকে ত্বরান্বিত করার জন্য আমি এই প্রস্তাব এনেছি। আমি দেখেছি সেখানে একটা অ্যামেন্ডমেন্ট এনেছেন, তা আমি এটাই বলবো, এই যে অ্যামেন্ডমেন্ট সংশোধনী কেন? সংশোধনীটা হলো আমি এটা চাই না, এটা হচ্ছে তো কি হবে, যা চলছে অর্থ দপ্তরে সাহা অব্যাহত থাকা হবে। তো যা এখন সার্কুলার আছে, অর্থ দপ্তরে যে সার্কুলার আছে, সেই সার্কুলারটি অব্যাহত থাকবে, এটা তো হতে পারে। এটা যদি হয় তাহলে পরে কিন্তু সেটার একটা মারাত্মক ক্ষতি হবে। আশা কর্মী অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে, কত হাজার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে। আপনারা জানেন সোশ্যাল ডিপার্টমেন্টে যিনি আছেন, এখন আমাদের সমাজ শিক্ষা কর্মী নেই, সমস্ত কাজ কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা করেন। আমাদের বিভিন্ন যে বাড়িতে বাড়িতে গিয়ে মায়েদের সন্তানদের খোঁজখবর নেন, শিশুদের খোঁজখবর নেন, তাদের বিভিন্ন ওষুধ দিয়ে আসেন, বিভিন্ন ধরনের কাজ, শুধু প্রি প্রাইমারি নার্সিং এর লেখাপড়া শুধু নয়, নানা ধরনের কাজে কিন্তু আজকে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে লাগানো হচ্ছে। স্বাভাবিকভাবে এই অঙ্গনওয়াড়ি কর্মীরা কত পান? 9,500 10,000 টাকা পান। যাদের 10 বছর বেশি হয়েছে তারা 10,000 সামথিং পান, যারা 10 বছরে কম তারা 9,000 সামথিং পান। কত লোড তাদের সেখানে বইতে হয়। সুতরাং এই অঙ্গনওয়াড়ি কর্মী যেহেতু সমাজ শিক্ষা দপ্তরটা তুলে দিলেন, ICDS দপ্তর হয়ে গেল, স্বাভাবিকভাবে এই কর্মীদের একটা আমাদের যে নিয়মিত বেতনক্রমের আওতায় আনার জন্য কি উদ্যোগ আপনারা গ্রহণ করবেন, তার জন্য আপনারা ভাবতে হবে, গভর্নমেন্টকে ভাবতে হবে। আমাদের আশা কর্মী সেটা জানেন, স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী, আশা কর্মীরা যে কি কাজ করে, প্রতিটি জায়গায় জায়গায় আশা কর্মীরা কিন্তু কাজ করছেন, বিভিন্ন পঞ্চায়েতে কাজ করছেন, বিভিন্ন ওয়ার্ডে কাজ করছেন, নানা ধরনের স্বাস্থ্য বিষয়ে হসপিটালে নিয়ে যাওয়া, রোগীদের হসপিটাল থেকে আনানো, শিশু সন্তান হলে তার সম্পর্কে যে সমস্ত টিকা থেকে আরম্ভ করে যা দেওয়া হয়, তার সব বিষয়ে কিন্তু আশা কর্মীরা কাজ করে। তাদের কিন্তু রেমিউনারেশন অত্যন্ত কম। মিড ডে মিল ওয়ার্কার, অনিয়মিত কর্মচারী, প্রতিদিন কাজ করতে হয়। আজকে আপনাদের হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে, হাই স্কুলগুলিতে, সিনিয়র স্কুলগুলিতে কোথাও কিন্তু আর দপ্তরি বা সে পিয়ন নেই। আমাদের যুগে যেটা দপ্তরি বলতাম, আমরা পিয়ন বলতাম, গ্রুপ ডি বলতাম, তা নেই। বড় বড় শহরের কিছু স্কুলে 2-1 থাকতে পারে। এই মিড ডে মিল কর্মীরা তারা একদিকে মিড ডে মিল রান্না করবে, স্কুলের সমস্ত ধৈর্য ধারণা বন্ধ করবে, তারপরে স্কুলের ঘন্টা পিটবে, সমস্ত ক্লাসগুলোর দায়িত্ব আজকে তাদেরকেও কিন্তু করানো হচ্ছে। কিন্তু তাদের বেতন কত? 2,500। এর মধ্যে আমি শুনলাম যে 3-4 মাস নাকি তারা এখন বেতনই পান, তারা স্যালারি পাচ্ছেন। শুনে এখানে আমাদের ভাবা দরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমার এই অনুরোধ, আমাদের অর্থমন্ত্রীর প্রতি এই অনুরোধ, এই যে নিম্ন আয় যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের প্রতি সুনজর দিতে হবে, তাদের প্রতি নজর দিতে হবে। আমার সিদ্ধান্তগুলো যাতে সেখানে যায়, তাহলে গ্রামীণ অর্থনীতি সেখানে আরো বেশি সে শক্ত হবে। তাদের হাতে টাকা গেলে গ্রামীণ অর্থনীতিটা, এই যে ছোট ছোট কর্মচারী, তাদের হাতে টাকা যখন যাবে তখন গ্রামীণ অর্থনীতিটা চাঙ্গা হবে। তাই আমি আবেদন করব যে আমি যে প্রস্তাবটা দিয়েছি বিচার বিশ্লেষণ করে দেখুন, এবং আমি
এই দাবি করব যে এই প্রস্তাবের সঙ্গে সকলে আপনারা সংগতি এখানে প্রকাশ করবেন, এই আশা রেখে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি কথা বলা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। মাননীয় পরিষদীয় মন্ত্রী রতনবাবু, আমাদের যে দুজন ছিল তারাও তো দেবে না। আমি একটু মাননীয় স্পিকার স্যার, আর দেবে না? এক সেকেন্ড এখানে তো আমাদের তো দুজন আরো ছিল, এরা দেবে না, না করলো। আমাদের দুজন এখানে দীপঙ্কর বাবু চেয়েছেন, সেটা না, মানে এটার উপর আলোচনা করবেন, আমি এলাও করছি না। দীপঙ্কর বাবু চেয়েছেন এখন, এলাও করছেন না কাউকে? আমাদের দুজনকে মেলা করছি না। কেন? সময় কোথায়? এরপর শুধু না, অ্যামেন্ডমেন্ট যিনি উঠেছেন ওনাকে দিতেই হবে। না, উনি না, উনি তো করবেন। এটা এই বিষয়ের উপরে আরো আলোচনা করতে চান আরো দুজন সদস্য। ঠিক, এটার উপরে এটা তো আপনার। ওকে, আমি জানি না, সরি। তবে আমাদের মাননীয় মন্ত্রী, অর্থমন্ত্রী বলার আগে আমি এই ইস্যুতে 4 মিনিটের বেশি বলবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আগে ঠিক করে নেই কে বলবে। মাননীয় সদস্য অশোক চন্দ্র মিত্র, বুঝলাম না, মাইক দিয়ে বলুন, মাইকে মনে বলুন। আমি ক্ষমা করেন যদি ভুল বলি। আপনি বলছেন আমাদের দুজন, তো বলছেন আমাদের সবাই আপনার, সেটা না, আপনি তো আমাদের না। ঠিক আছে, আমরা তো সবাই আপনার। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, রাইট। মানে আমার স্লিপ অফ টাং। ভালো ভালো সংশোধনী করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য অশোকচন্দ্র মিত্র মহাশয় যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ব্যাপারে যে প্রস্তাব এনেছেন, সম্পূর্ণভাবে সমর্থন করি। আর আমি আশ্চর্য হয়ে গেলাম, এখানে একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। দিস অ্যামেন্ডমেন্ট ইটসেলফ ইজ ইনফ্রাকচুয়াস। কেন? অর্থ দপ্তরের নির্দেশিকা অনুসরণ করার প্রক্রিয়া অব্যাহত রাখা হোক। There is no circular from the finance department. The circular which was there was withdrawn on July 2018. After that, no circular came into force. Now this amendment is infractuous. How your office, good office, could allow it, and how রতনবাবুর মতো বিচক্ষণ ব্যক্তির নজরে দিয়ে গেল, আমি সেটা বুঝতে পারছি না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I would remind July 2018, when I was a part and parcel of the ministry, in spite of our strict opposition, আমি, রতনবাবু, মেবার জামাতে সাহেব ছিলেন, প্রণজিৎ বাবু ছিলেন, শান্তনা চাকমা মহোদয় ছিলেন, হঠাৎ করে জুলাই মাসের একটা ক্যাবিনেট মিটিংয়ে ওই সার্কুলার প্রত্যাহার করে নেওয়ার জন্য যে মিটিং, আমরা ভেহেমেন্টলি অপোজ করি। আমাদেরকে বলা হলো इससे बेहतर हम लोग लाएंगे, फिलहाल हम इसको विड्रॉ कर रहे हैं। 2018 आज करছে 2024। After that withdrawal of that circular by the finance department, নিয়মিতকরণের ব্যাপারে কোন সার্কুলার এই মুহূর্তে গভর্নমেন্টের কাছে নেই। কাজেই আই চ্যালেঞ্জ ইট থাকলে কোন প্রেস করা হোক, আই এম কোয়াইট অ্যাকুয়েন্টেড উইথ ইট, টেবিল করা হোক। কাজে দিস অ্যামেন্ডমেন্ট হ্যাজ টু বি উইথড্রন। দেয়ার ইজ এ প্রভিশন অ্যাজ পার দ্য রুলস অফ প্রসিজার এন্ড কন্ডাক্ট অফ বিজনেস। এই অ্যামেন্ডমেন্টটা আমি অবিলম্বে এটা উইথড্র করার জন্য কথা আমি দাবি জানাচ্ছি। নাও কামিং টু দ্য মেইন পয়েন্ট, আমার এপিল থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রী চলে গেছেন, আমার এপিল থাকবে রাজ্যমন্ত্রী সভার সভ্যদের কাছে। একটা সার্কুলার ছিল ফিক্সড 5 বছর, লাস্টে সার্কুলার, আর টিআরডব্লিউ কন্টিনজেন্ট যারা অনিয়মিত কর্মচারী, পার্ট টাইম ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কার, তাদের 10 বছর চাকরি করার পর তাদেরকে অটোমেটিক ডিপার্টমেন্ট রেগুলারাইজ করে নেবে।
After the withdrawal of that, আর যেহেতু কোনো সার্কুলার নেই, এই যে অশোকবাবু নানা সমস্যার কথা বলেছে, একদম কারেক্টলি বলেছে, আমি রিপিট করবো না। নতুন ভাবে যে সার্কুলারটা আনা হবে, সরকারের কাছে আমরা এপিল রাখছি, নতুন ভাবে যে সার্কুলারটা আনা হবে অর্থ দপ্তরের তরফ থেকে, ওই 10 বছরের জায়গায় অনিয়মিত কর্মচারীদের বেলায় যেন এটা 5 বছর করা হয়। আর যারা ফিক্সড, যারা এমপ্লয়িরা রয়েছে, আমি জানি না এটা কেন 5 বছর তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। যারা টেটের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা ফিক্সড চাকরি করে, why they shall have to wait for 5 years for them getting regular? আমি সেই জায়গায় বলবো 1 বছর বাদে তাদেরকে যেন রেগুলারের অর্ডার যেন অর্থ দপ্তর বের করে মাননীয় রাজ্য মন্ত্রিসভার সভ্যদের কাছে আমার দাবি থাকবে। এর বাইরে তো আমাদের কিছু বলার নেই। What will happen is, as per simple economics, the more the money goes to the common people, the more the money goes to the common people, our economy will grow. আমরা এদেরকে কার্টেল করে আমরা আমাদের ইকোনমিটাকে আমরা উই আর রিভার্টিং আওয়ার ইকোনমি, গ্রোথটাকে বাধা দিচ্ছি আমরা। আমার এটি থাকবে আপনার মাধ্যমে রাজ্য মন্ত্রিসভার কাছে অবিলম্বে যেন, as was assured in the year 2018 July, that there will be a fresh notification, बेहतर लाएंगे। मैं सिर्फ आज याद दिलवा रहा हूं इनको, जो मेरे साथ कलीग थे उस वक्त, बहुत सारे जने हैं यहाँ पे, मैं सिर्फ याद दिलवा रहा हूं वो वायदा तुरंत निभाया जाए, बिकॉज यू आर डबल इंजिन सरकार, माने কোনো প্রবলেম নেই। এটা আমার বিনম্র অনুরোধ থাকবে। কাজে এই যে আপনি যে বললেন, আই উইল স্পিকার, আপনি রুলিং দিন, দিস অ্যামেন্ডমেন্ট যিনি এনেছেন, হি ইজ টু উইথড্র ইট। হি ইজ ইগনোরেন্ট, আই এম নট ব্লেমিং হিম, হি ইজ ইগনোরেন্ট, হি ইজ নিউ মেম্বার, হি ইজ ইগনোরেন্ট অফ ইট, that no circular prevails in the finance department so far as regulation of these employees are concerned as of now. So this is infractuous, this to move in an amendment, একটা মুভ করে এটা প্রত্যাহার করে নিলে ভালো হবে, বাকিরা অন্যরা সভ্যরা এর মধ্যে পার্টিসিপেট করুক। সকলকে আমার নমস্কার। এখন আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদারকে অনুরোধ করছি ওনার সংশোধনী প্রস্তাবকে উত্থাপন করে বক্তব্য রাখার জন্য। প্লিজ। ওনাকে বলতে দিন না, আমি আপনার একটা প্রস্তাবটা মানতে পারলাম না, তাই এটা উইথড্র করে নিন, মাননীয় জিতেন্দ্র উইথড্র করে নিন। উনি কি বলে বলুন। মাননীয় স্পিকার স্যার, মাননীয় অশোক মিত্র মহোদয় যে প্রস্তাবটা এনেছেন, আমি অত্যন্ত খুশি হতাম যদি আমি ওনার প্রস্তাবটাকে এই মুহূর্তে সমর্থন করতে পারতাম। যাদের সম্পর্কে উনি এই প্রস্তাব এনেছেন তাদের প্রতি আমার সম্পূর্ণ সমবেদনা রেখেই আমি আমার বক্তব্যটা এখানে পেশ করার চেষ্টা করব। কেন আমি সমবেদনা জানাতে পারবো না কেন? আমার বক্তব্য হচ্ছে, উনি যে কথাগুলি বলছিলেন অত্যন্ত সুন্দর লেগেছে আমার কাছে। ওনার বক্তব্যটা খুব দীর্ঘ সময় পরে হলেও ওনার বোধোদয় হয়েছে। যারা অনিয়মিত, তাদের অনিয়মিত করার জন্য দায়ী কারা? কারা এতদিন সরকারে ছিলেন? ওনার বক্তব্যের মধ্যেই দুটো জিনিস পরস্পর বিরোধী কথা। উনি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে প্রয়াত মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী পূর্বতন সরকারের সময়ে 10,000 লোককে নিয়মিত করেছে, খুব ভালো কথা। কিন্তু মানিকবাবু যাওয়ার সময় আবার ওনারাই অনিয়মিত রেখে চলে গেছেন। এটা কোন ধরনের ঘটনা হলো? পরস্পর বিরোধী হলো না?
যেটা নির্বাণ বাবু করলেন, আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, জোট আমলে কিছু চাকরি হয়েছে 88 থেকে 93 পরে যারা সরকারে এলেন সেই চাকরিগুলি বাতিল করে দিলেন, তাদের অ্যাপয়েন্টমেন্ট দিলেন না। তখন কোথায় ছিল সেই কথাগুলি? কারা নিয়েছেন? আপনারা কি নিয়েছেন? DWS, পার্ট টাইম ওয়ার্কার, কন্টিনজেন্ট ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কার। কোন সময়? আমি সময়টা বলছি এই কারণে, যে সময় নিলেন আপনারা তখন আপনাদের নেওয়ার ক্ষেত্রে অনেক রকম বৈষম্য। এই কিছুদিন আগে আমার বাড়িতে যারা রেগার কাজ করেন তারা গেছেন, তারা বললেন আমরা সমপর্যায়ের কাজ করি, 2 রকমের বেতন পাই। নিয়োগটা কে দিয়েছে? তখন আপনারা এটা খোঁজ নেননি কেন? আপনারা দিলেন অসমভাবে, আর সমতা করতে হবে বর্তমান গভর্নমেন্ট, নিশ্চয়ই করবে। এই সরকার ট্রান্সপারেন্ট পলিসি নিয়েছে চাকরির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে। সুতরাং এই সরকারের জনদরদি সরকার, সবার সরকার। এই সরকার চায় সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সব নিয়েই, সুতরাং করবে। কিন্তু আপনি যেভাবে বললেন, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি কি এটা দেখেছেন? আমি কেন বলেছি সমবেদনা আছে। এই সরকার এই পর্যন্ত পাম অর্ডারদের কথা বলছেন, কিছুদিন আগে ওরা গেছেন, বললেন এত বছরে যা পাইনি 5110 টাকা পেতাম, এখন 7500 টাকা পায়। আমাদের সরকারের মেয়াদটা মাত্র 6 বছর, তার মধ্যে 2.5 বছর করোনা, কাজ করার সুযোগ নেই। 13,000 কোটি টাকা দেনা রেখে গেছে এই সরকারের মাথার উপরে। তারপরে দাঁড়িয়েও আমাদের সমস্ত সেগমেন্টে যারা অনিয়মিত তাদেরকে বেতন বাড়িয়ে দেওয়ার চিন্তা করেছেন। আপনারা কি জানেন, যারা DW চাকরি করেন 270 টাকা পার ডে বেতন পেতেন, এখন 420 টাকা পান। যদি সরকার তাদের প্রতি সমবেদনা না থাকে, যে কথাটা আমি বললাম, তাহলে 150 টাকা পার ডে বাড়ানোর কোনো মানে থাকে না। সরকার সমবেদনশীল বলেই যারা পেতেন 280 টাকা তাদের 430 টাকা, যারা DWR গ্রুপ ডি 248 টাকা 40 পয়সা, তারা পান 385 টাকা। চিন্তা করে দেখুন, ডিআরডব্লিউ মান্থলি রেন্টের দেখুন, যারা পেত গ্রুপ ডি 7,344 টাকা, তারা পাচ্ছে 11,380 টাকা, 4,036 টাকা পার মান্থ বেড়ে গেছে। এইভাবে 26টা আইটেমে সবাইকে বাড়িয়ে দেওয়া হয়েছে, কাউকে বাদ দেওয়া হয় না। আশা কর্মীদের বাড়ানো হয়েছে, হোমগার্ডদের বাড়ানো হয়েছে। অর্থাৎ এই সরকার তার এই সময়কালের মধ্যে কত সমাবেদনশীল হলে পরে প্রত্যেকের কথা চিন্তা করে এটা করেছেন। আর যেটা বলছেন এখানে রেগুলার করার কথা, নিশ্চয়ই এটা অর্থ দপ্তর এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করবেন আগামী দিনে কি করা যায়। আমি সমাবেদনশীল বলছি এই কারণে, যেটা আপনারা করে গেলেন সরকারের থেকে যত অনিয়ম আছে সেই অনিয়মগুলি এখন আমাদের উপর চাপিয়ে দিয়ে আপনারা বাহবা কুলানোর জন্য, সস্তা রাজনীতি করার জন্য এই কথাগুলি বলছেন। আমি কি বিনয়ের সঙ্গে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে পারি? 10,323-এর প্রসঙ্গ আপনারা এনেছেন। 2009 সালে ট্রেডের আইন হয়েছে, 2012 সালে নিয়োগ দিয়েছেন, 2016 সালে তাদের চাকরি গেছে, 2018 সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন। আপনারা যে তাদের প্রতি সমবেদনশীল হতেন, তাহলে পরে আপনারা একটা স্পেশাল পরীক্ষার ব্যবস্থা করে এই 10,323-এর চাকরিটা বাঁচাতে পারতেন। কারণ 16 সালের পরে 2 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, কিন্তু তারপরে আপনারা করেননি। সেই দায়টা বর্তালো কার উপর? বর্তমান সরকারের পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন আমরা চেষ্টা করব আইনিভাবে যদি কোনো সুযোগ থাকে সেটা। এটা বলা কি অপরাধ? একটা সরকারে থেকে যারা এই ভিকটিম তাদের প্রতি সমবেদনা দেখানো, এটা কি অপরাধের কাজ? কিন্তু আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নই। আইন পারমিট করেনি তার জন্য হয়নি। তারা চাকরি গেল,
এর মধ্যেও প্রায় 2500-এর মতো চাকরি হয়ে গেছে ট্যাট দিয়ে, পরীক্ষা দিয়ে তারা চাকরি করছেন। কেউ পরীক্ষা দেয়নি, ট্যাট দেয়নি, তারা অযোগ্য বলে তো বাতিল হয়নি। এটা ভারতীয় জনতা পার্টির সরকার করেনি, আপনাদের আমলে হয়েছে। কোথায় ছিল তখন আপনাদের সেই কর্মচারীদের প্রতি এই দরদটা? আমি বিনয়ের সঙ্গে আরেকটা প্রশ্ন করতে পারি, যারা তৎকালীন সময়ে যারা লিডার ছিলেন, নেতা ছিলেন, যারা হোল টাইমার ছিলেন, তাদের বউ, একজনের বউরও তো চাকরি যায়নি। তারা তো চাকরি চেয়েছিল, তারা চায়নি শিক্ষা। তারা আমাদের ঘরে আমাদের অভাব আছে, চাকরির দরকার আছে, কেন আপনারা সেই আইনটাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তাদের চাকরি দিলেন? 58টা ছেলে বলেছিল আমাদেরকে চাকরি দিন, আপনারা তাদেরকে দেননি বলে তাদের মধ্যে কেউ কোর্টে গেছে, সেই কোর্টে যাওয়ার ফলে তাদের চাকরি গেছে। আপনাদের কত বড় অহংকার! 58টা ওই লোকের প্রতি যদি আপনারা সেদিন জাস্টিস করতেন, তাহলে কোর্টে তারা যেত না, 10,300 এসে চাকরি বেঁচে যেত। আমি কেন বলছি আপনাদের বোধোদয় হয়েছে, আমি ছোট্ট দুটো ঘটনার উল্লেখ করব। 1973 সাল কৃষক আন্দোলন, আমিও সেদিন আপনাদের সাথেই ছিলাম। সিপিএম এর কর্মী হিসাবে আমিও সেই আন্দোলনে যোগ দিয়েছি। সে আন্দোলন যাওয়ার পরে 4 দিনের জন্য জেলে গেছি। দাবিটা কি ছিল? দাবিটা ছিল কৃষকের ধান প্রক্রিয়ার মাধ্যমে কিনে নিতে হবে, রেশন শপের মাধ্যমে 14টা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিতে হবে। বলুন তো, 78 সালে আপনারা ক্ষমতায় এসছেন, 1 কেজি ধান কিনেছেন, যেটা স্লোগান দিয়েছিলেন, যার জন্য ত্রিপুরা রাজ্যের অনেক মানুষ জেলে গেছে, তার মধ্যে আমি একজন। আপনারা করেছেন রেশন শপের মাধ্যমে, স্লোগান দিয়েছেন, মানুষকে রাস্তায় নামিয়েছেন, তৎকালীন সময় কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কিন্তু আপনারা সরকারে যখন এলেন করেছেন কি? আরেকটা শুধু বলবো, আমি সেটা বলছি, আরেকটা ঘটনা বলছি। 1974 সাল ছাত্র আইন অমান্য আন্দোলন ত্রিপুরা রাজ্যে, সেদিন আমিও এই আগরতলার প্রায়র ব্রিগেড চৌমনির সামনে লাঠিপেটা হয়ে আমি জেলে গিয়েছিলাম। 13 দিন জেলে ছিলাম, জেলে থেকে পার্ট 1 পরীক্ষা দিয়েছি। সেই স্লোগানগুলি আপনারা যখন 78 সালে ক্ষমতায় এলেন, 78 থেকে 98 পর্যন্ত, 2018 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, একদিনের জন্য আপনারা মনে করেছেন যে কত লোক সেদিন লাঠিপেটা হয়েছে, কত লোক জেলে গেছেন, আর সেই রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে যে স্লোগানগুলি আপনারা দিয়েছেন, সেই স্লোগানগুলি বাস্তবায়িত করেছেন। সুতরাং আজকে যখন ভারতীয় জনতা পার্টির সরকার 2018 সালে এই রাজ্যের ক্ষমতায় আসীন হয়, একবার কল্পনা করে দেখুন তো, রেশন শপে চিনি, ডাল থেকে শুরু করে এখন অনেক কিছু পাওয়া যায়, এবং তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে। বাজার থেকে কম মূল্যে যদি তোমরা দিতে পারো, সমস্ত রকম জিনিস তোমরা এখন রেশন শপের মাধ্যমে দিতে পারবে। কোনো আন্দোলন তো করতে হয়নি। 1982 সাল, প্রসঙ্গক্রমে বলছি, যদিও এটা আমার এই সাবজেক্টের সাথে রিলেটেড না, 1982 সাল আমরা 82 জন আমাদের তৎকালীন আপনার মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে দিল্লি গিয়েছি, ভোট ক্লাবে ধর্ণা দিয়েছি। কেন? ত্রিপুরা যে সাবরুম পর্যন্ত রেল চাই। রেল এসে কি আমরা আনতে পেরেছি? লড়াই করে, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। কিন্তু দেখা গেছে এখন কয়দিন আন্দোলন করা হয়েছে, আগরতলা রেল স্টেশন থেকে 24টার মতো রেল যায়, সাবরুম পর্যন্ত রেল চলে যায়। নতুন করে আরো কিছু হয় আপনারা সবাই জানেন, এটা আমার বলার অপেক্ষা রাখে না। তাহলে আন্দোলনেই আপনাদের একটা ভরসা ছিল, শুধু আন্দোলন করবেন, মানুষকে নিয়ে মুখরোচক স্লোগান দেবেন। আজকে আপনি যে কথাটা বলছেন, ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত সরকার, তার সমবেদনা প্রত্যেকটা মানুষের প্রতি আছে বলেই একটা একটা করে সবগুলি সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছেন। এবং এই যাদের কথা আজকে বলছেন, তাদের সমস্যা সমাধান একদিন হবে, আমি এই কথা বলতে পারি, কিন্তু সেটা একটু সময় নিতে হয়। এই কারণ এখানে আইনগত দিকগুলি খতিয়ে দেখে আমরা চাই না এমন কোন সিদ্ধান্ত নেই যে সিদ্ধান্তের ফলে আবার 10,323-এর মতো অবস্থা এই রাজ্যের কর্মচারীদের হোক। সুতরাং তার জন্যে একটু সময় নিতে হয়, একটু সবুর করতে হবে, সবুরের মেয়াও করে। সুতরাং আমি বেশি কথা বলতে চাই না এই কারণ পুরনো ঘটনাগুলি এখনো আমার মনে প্রতিনিয়ত দগ্ধ করে জ্বলছে। কারণ সেদিন একটা স্লোগান দিয়েছিলাম,
বাড়িঘর দেখিনি, বলেছিলাম ভুলতে পারি বাপের নাম, ভুলবো না ভিয়েতনাম। আর এটা বলেই আমাদের ত্রিপুরা রাজ্যের কি সর্বনাশ হয়েছে বলুন, কল্পনা করে দেখুন। কাকরাবন বিধানসভা এই ভারতীয় জনতা পার্টির সরকারটা আসার পর একবার আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করব, চলুন দেখে আসুন উন্নয়ন কাকে বলে, ডেভেলপমেন্ট কাকে বলে, বিকাশ কাকে বলে। একটা কর্মচারীও তো আমাদের সময়ে সেখানে নেই। কাকরাবন বিধানসভাটা সিপিআইএম এর আতুরঘর ছিল। বিরোধীরা চাকরি পায়নি, তারাই চাকরি পেয়েছে, তারাই সব কিছু, তারাই বাইরে আছে। সুতরাং এখন যে চাকরি হচ্ছে সেই চাকরিতে কোন রকম সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, অন্য দল বাঁচা হয় কি? ট্যাডের মাধ্যমে চাকরি দিচ্ছে। আমার বাড়ির সামনে দেখা গেছে সে ভাগ্য সিপিআইএম, তার ঘরে চাকরি চলে গেছে। একটু বুকে হাত দিয়ে বলুন তো, ওই সময় যাদেরকে চাকরি দিয়েছেন আপনারা, কোন বিরোধীরা চাকরি সুযোগ পেয়েছিল কি? সুযোগ পায়নি। সুতরাং আপনারা করেননি বলে আমরা করব না, এটা নয়। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, সবার জন্যই দ্বার উন্মুক্ত। ট্রান্সফারের সিদ্ধান্ত নিয়েছেন, আগামী দিনে হবে। আমি দেখুন, আমারও বোধোদয় হয়েছে 1992 সালে 10ই অক্টোবর সাংবাদিক সম্মেলন করে ওই দলটা ছেড়ে বাড়িতে বসেছিলাম। নরেন্দ্র মোদীজির আদর্শ অনুপ্রাণিত হয়ে ওনার সিদ্ধান্তগুলি আমাকে অনুপ্রাণিত করেছে। 25 বছর বাড়িতে বসে থাকার পরেও 2017 সালের 15ই জুন তৎকালীন মুখ্যমন্ত্রী, বর্তমান যিনি সাংসদ, বিপ্লব দেবের হাত ধরে মির্জা হাই স্কুলের মাঠে ভারতীয় জনতা পার্টি ঢোকার পর সেটা রন্ধে রন্ধে উপলব্ধি করেছি। সিপিএমের নীতি কি ছিল? ইউজ অ্যান্ড থ্রো, ইউজ অ্যান্ড থ্রো। ইউজ করো, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দাও। তার জন্য সারা ত্রিপুরা রাজ্যে বিনা রক্তপাতে, কোনো কিছু না করে, কোনো রকম রক্তচক্ষু নয়, 18 সালের নির্বাচনে দাম্ভিক ওই সিপিএম কে ক্ষমতাচ্যুত করে ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির সরকারকে এনেছেন। সুতরাং ভারতীয় জনতা পার্টির সরকার মানুষের প্রতি দায়বদ্ধতা আছে এবং তারা একটার পর একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন, তার মন্ত্রিসভা যেভাবে কাজ করছেন, তার জন্য আমি বলবো, আমি আপনাকে প্রথমেই বলছি, আপনার এটার সাথে আমি সহমত এই মুহূর্তে হতে পারছি না। কারণ আইনগত দিকটা খতিয়ে দেখে নিশ্চয়ই জলবাজি না করে তাদের কথা চিন্তা করা হবে। সুতরাং তার জন্য আমি সংশোধনে এনেছি। তাড়াহুড়া করে কিছু করা যায় না। আপনি কল্পনা করতে পারেন যারা পুরোহিত তাদের বেতন বাড়ানো হয়েছে। কল্পনা করেন, আশা কর্মীদের কথা আপনি বলছেন, রেগা শ্রমিকদের কথা বলেছেন, 176 টাকা দিয়ে শুরু হয়ে 226 টাকা এসছে। যদিও আরো বাড়া উচিত, আরো বাড়বে, কিন্তু সমাধানশীল যদি না হতো তাহলে সব ক্ষেত্রে এভাবে তাদের বেতন বাড়ানোর কথা চিন্তা করতেন না। আমি এখানে সবগুলো যদি বলতে যাই অনেক সময় নেবে। কমসে কম পার ডে 136 টাকা 40 পয়সা থেকে শুরু করে 150 টাকা এবং আরো বেশি করে প্রত্যেকের বেতন বাড়ানোর চিন্তা করছেন। আগামী দিনে সেটাও চিন্তা করবেন। সুতরাং তার জন্যই আমি বলছি, এই মুহূর্তে আপনার এই যে রেখেছেন প্রাইভেট রেজুলেশন, সেটাকে আমি সমর্থন না করে এই সংশোধনী আনলাম। সবাই ভালো থাকবেন। আমি এই কথাগুলি বলে আমার বক্তব্য বিরাম দিচ্ছি। নমস্কার। ঠিক আছে, যিনি সংশোধনী এনেছেন, সংশোধনী আনতে গিয়ে সংশোধনীর যে বিষয়টা এখানে না গিয়ে অনেক কথা বলবেন। ঠিক আছে, উনি বলবেন যে রাজনৈতিক কথাবার্তা এগুলো না। তো স্যার, আপনিও এই সংশোধনী আনার জন্য অনুমতি দিয়েছেন। একজন মাননীয় সদস্য এখন প্রশ্ন তুলেছেন, অত্যন্ত ভ্যালিড এবং হাউসের যে রুলস রেগুলেশন তার ভিত্তিতে, এবং আপনি তার কাস্টোডিয়ান, আপনাকে সেটা অবশ্যই, এটা আপনার দায়িত্ব, আপনার চেয়ার, এটা এটাকে মর্যাদা রাখার জন্য। তো এখানে আপনি যেহেতু অনুমোদন দিয়েছেন, যে এখানে বলা আছে সরকারি কাজে নিযুক্ত আছেন তাদের নিয়মিত কর সম্পর্কিত অর্থ দপ্তরের নির্দেশিকা অনুসারে। স্যার, দেন এর অর্থ বোঝায় তাহলে একটা নির্দেশিকা আছে। এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন,
আমরা আশ্বস্ত হব, তাহলে সেই নির্দেশিকা 2018 সালের আগে মানে পূর্ব নির্দেশিকা বাতিল হওয়ার পর, যেটা বামফ্রন্ট সরকারের সময়তে ছিল, 10 বছর অতিক্রান্ত হলে পরে সবাই সেই সব রোডটা অ্যাবজর্ব হবে, স্কেল পাবে বা ক্যাজুয়াল লেবার বা ইত্যাদি হিসাবে তার অনুমোদন আসবে। এখন ওটা স্ক্র্যাপ হয়েছে, তো স্ক্র্যাপ হয়ে এখানে এখন বলা হচ্ছে নির্দেশিকা অনুসারে। হোয়াট ইজ দ্যাট নির্দেশিকা? উনি তো পারবেন না, উনি এনেছেন ঠিক আছে, স্যার মাননীয় অর্থমন্ত্রী আছেন, আজকে যদি না হয় এটা আগামী সোমবার সেই নির্দেশিকাটা একটু ন্যায় হোক। এবং এই প্রসঙ্গে এই যে প্রস্তাবটা আসলো যে সরকারের দৃষ্টিভঙ্গি কি, অর্থাৎ ত্রিপুরার যে এই যে হাজার হাজার অনিয়মিত কর্মচারী, তাদের সম্পর্কে যে সংবেদনশীলতার কথা বলা হয়েছে, সেই সংবেদনশীলতা এক মাননীয় সদস্য বলেছেন, একটু এখানে ট্রেজারি বেঞ্চে যারা মন্ত্রিসভার সদস্য আছেন তাদের কাছ থেকে আমরা একটু শুনতে চাই, এবং রাজ্যবাসী একটু আশ্বস্ত করুন আপনারা এই সম্পর্কে কথা বলবেন। মাননীয় স্পিকার স্যার, আমার এটার উপরে স্যার লিখিত ছিল স্যার, আপনার এখানে ফর্মে আমি এটার উপর বলতে চাই স্যার। এখানে আমাদের মাননীয় সদস্য এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অশোক মিত্র যে প্রস্তাবটা সেখানে এনেছেন, তার সমর্থন করেই আমি কথাটা বলার চেষ্টা আমি সেখানে মধ্যে করছি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে যারা অনিয়মিত কর্মচারী ছিল তাদের বেতন খানিকটা বৃদ্ধি করা হয়েছে। এটা করতেই হবে, এটা বেতন বৃদ্ধি না করে উপায় নেই। তার কারণ বেতনটা বৃদ্ধি কেন হচ্ছে? প্রথমত তার জিনিসপত্রের দাম 22 টাকা চাল, 23 টাকার চাল এখন 50 টাকা 48 টাকায় বিক্রি হয়। বেতন না বাড়িয়ে পারবেন? না খেয়ে থাকবেন? বেতনটা যে সামান্য বেড়েছে, না খেয়ে পারবেন? পারবেন। উনি বলেছেন 10,323-এর কথা বলেছেন, যারা শিক্ষক তারা চাকরিচ্যুত হয়েছেন। কেন? সেদিন যদি এই মিথ্যা প্রতিশ্রুতি না দিতেন যে 10,323 আমরা সরকারে এসে তাদের নিয়মিত করব, তাহলে সেদিন তারা ভোট দিতেন না, এবং সেই ভোট না পেলে পরে বিজেপির সরকার হতো না। বিজেপির সরকার যদি না হতো তাহলে তাদের চাকরিও যেত না। কে বলল? 10,323 তাদের কল্যাণেই তো চাকরি গেল। আজকে 10,323 যদি ভোট না দিত তাহলে বিজেপির সরকার হতো না, আর বিজেপির সরকার হওয়ার ফলে আজকে 10,323 চাকরি সেখানে গেছেন। এখন উল্টো কথা সেখানে মধ্যে বলছেন। এখানে কর্মচারী আমাদের রাজ্যে, যাই হোক, উনি প্রসঙ্গক্রমে রেলের কথাও বলেছেন। জিতেনবাবুর অভিজ্ঞতা সবচেয়ে বেশি, তার কারণ উনি দীর্ঘদিন কমিউনিস্ট আন্দোলন করেছেন। আন্দোলন শুধু না, উনি অর্গানাইজার ছিলেন, দলের নেত্রী ছিলেন, ডিওএফ এর হয়ে লড়াই করেছেন, রেলের জন্য লড়াই করেছেন। অভিজ্ঞতার কথা তিনি জানেন। ত্রিপুরা রাজ্যে রেল এসেছে বাম যুব সংগঠন তাদের দীপ্ত লড়াইয়ের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যে রেল এসেছে। ত্রিপুরার একটা মানুষ এটা অস্বীকার করতে পারবেন না। কোনো অবদান বিজেপির নেই, কোনো অবদান বিজেপির নেই। দেবগড়া সরকার থাকতে এটা এসেছে। যাই হোক, আমি প্রসঙ্গের বাইরে যাব না। উনি বলেছেন, সেজন্য আমি সেই উত্তরটা সেখানে মধ্যে আমি দিলাম। ইতিহাসটাকে খুঁজে দেখার চেষ্টা করুন, ইতিহাস খুঁজে দেখলেই সেখানে মধ্যে পাবেন। এখানে এই কর্মচারীরা আজকে আমাদের সর্বশিক্ষা কর্মচারী, যাদেরকে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই তো সরকারে আমরা আসছি, সরকারে এসেই তোমাদের নিয়মিত সেখানে করব। আজকে তাদের অবস্থাটা কি আপনারা দেখেছেন? যে সর্বশিক্ষার 6,000-এর মতো যে শিক্ষক কর্মচারীরা সেখানের মধ্যে আছেন, 2017 সাল পর্যন্ত জেনে রাখুন আরওপি অনুসারে ডিএ এবং ইনক্রিমেন্ট প্রতি বছর তারা পেয়েছিলেন। 2018 সালে বিজেপি সরকার আসার পর তাদের কল্যাণে তাদের ডিএ এবং ইনক্রিমেন্ট দেওয়া বন্ধ হয়ে গেছে। তাদের একটা অংশের কর্মচারী যারা আছেন সর্বশিক্ষার ভেতরে, টিচিং নন টিচিং, তারাও সেখানের মধ্যে আছেন। কিন্তু দেখা গেছে যে নন টিচিং যারা, তারা ডিএ প্রদান তাদের করতে করা হচ্ছে না, অথচ তাদের রেগুলার করে দেওয়ার প্রতিশ্রুতি কিন্তু নির্বাচনের সময় সেখানের মধ্যে নিয়েছিলেন। চণ্ডীগড়ের দিকে তাকান, মণিপুরের দিকে তাকান, সিকিমের দিকে তাকান, আসামের দিকে তাকান, তারা তো পাচ্ছেন, তারা দিচ্ছেন সেখানের মধ্যে। তাহলে আমাদের ত্রিপুরা তারা কি অপরাধ করলো? তারা কি ভোট দিয়ে বিজেপি সরকারটাকে প্রতিষ্ঠিত করেছিল সেদিন মিথ্যা প্রতিশ্রুতির জন্য? এটাই তাদের অপরাধ?
এই জিনিসগুলোকে কিন্তু বিশ্লেষণ সেখানে মধ্যে করা দরকার। এখানে 900